আমরা এমন একটি কোরিয়ান থ্রিলার মুভি সম্পর্কে জানব, যার এন্ডিং হয়তো আপনার চোখে কিছুটা হলেও পানি এনে দিবে। মুভিটির নাম মিসিং ওম্যান। মুভির কাহিনী কিছুটা কমপ্লেক্স, তাই অনুরোধ রইল এক্সপ্লানেশনটি না টেনে সম্পূর্ণ দেখার। তো কথা না বাড়িয়ে চলুন মুভিতে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা একটি মহিলাকে দেখতে পাই। এই মহিলার নাম এমিলি। তার সাথে তার হাজবেন্ডের কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। সে তার ছোট্ট মেয়ে ডাইসুককে নিয়ে আলাদা থাকে। এমিলি ছিল একজন কর্পোরেট এমপ্লয়ি। তাই অফিসের কাজ এবং সেই সাথে ডাইসুকের দেখাশোনা করা দুটোই তার জন্য অনেক কঠিন হয়ে পড়ছিল। তাই সে একজন কাজের মেয়ে রাখে যার নাম হানমে। এরপরের দৃশ্যেই দেখা যায় এমিলি হানমেকে তার স্যালারি দিয়ে অফিসে চলে যাচ্ছে। এমিলি রাতে যখন বাসায় ফিরে তখন সে খুব টায়ার্ড থাকার কারণে সোফায় ঘুমিয়ে যায়। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙ্গে সে তার মেয়ে ডাইসুক ও হানমেকে দেখতে পায় না। সে ভাবে হানমে হয়তো তার মেয়েকে নিয়ে পাশের কোনো পার্কে ঘুরতে গিয়েছিল। এরপরেই এমিলি বাসা থেকে একটা মিটিংয়ের জন্য বের হয়ে যায়, আর আমরা বুঝতে পারি এমিলির সাথে তার হাজবেন্ডের একটি কেস চলছিল, যেটা ছিল ডাইসুককে নিয়ে। এমিলি চাইছিল ডাইসুক তার কাছে থাক, কিন্তু এমিলির শাশুড়িমা চাইছিল ডাইসুক তাদের কাছে থাকুক। যদিও এসব বিষয় নিয়ে এমিলির হাজবেন্ডের তেমন কোনো মাথাব্যথা ছিল না, কারণ তার অ্যাফেয়ার তো অন্য কোনো মেয়ের সাথে চলছিল। এমিলি এই সকল বিষয় নিয়ে খুবই টেনশনে থাকত। মিটিং শেষে এমিলি যখন রাতে বাসায় ফিরে আসে তখনও সে দেখে তার মেয়ে এবং ওই কাজের মেয়ে হানমে বাসায় ফিরে আসেনি। আর এটা দেখে এমিলির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে সাথে সাথেই তার মেয়েকে খুঁজতে বের হয়। সে তার বিল্ডিংয়ের গার্ডকে জিজ্ঞেস করলে গার্ড তাকে জানায় যে তার মেয়ে এবং কাজের মেয়েকে সে খুব সকালেই দেখেছিল। গার্ড তাকে আরও জানায় যে হানমের অর্থাৎ তার কাজের মেয়ের বিহেভিয়ারও আজকে খুব আলাদা ছিল। ওখান থেকে এমিলি তার বিল্ডিংয়েরই ৫০৫ নাম্বার ফ্ল্যাটে চলে যায়। আর আমরা বুঝতে পারি যে এই ৫০৫ নাম্বার ফ্ল্যাটে যে মহিলা থাকে তারই কাজের মেয়ে এমিলির এই নতুন কাজের মেয়েকে ঠিক করে দিয়েছিল। হানমে তার ফোন বন্ধ করে রেখেছিল। তাই এমিলি ওই মহিলার কাছে তার কাজের মেয়ের নাম্বার চাচ্ছিল, যাতে করে সে হানমে বিষয়ে আরও তথ্য জানতে পারে। এরপরেই এমিলি চিন্তা করতে থাকে সে হানমেকে কেন কাজে রেখেছিল। এরপরেই আমরা জানতে পারি হানমে ছিল একজন চাইনিজ, যে কোরিয়ান ভাষা ভালোভাবে বুঝত না। আর তার আগের কাজের মেয়েও চাইনিজ ছিল, কিন্তু সে ভালোভাবে কাজ করতে পারত না। তাই এই বাসার কাজের মেয়ের সাজেশনে সে হানমেকে কাজে রেখেছিল। আমরা আরও দেখি হানমে যেদিন প্রথমে এসেছিল সেদিন ডাইসুক খুব কান্নাকাটি করছিল। আর সে মুহূর্তের মধ্যেই তার কান্না থামিয়ে ফেলে, যেটা কিনা এমিলির করতে অনেক সময় লেগে যেত। আর এটা দেখে এমিলি খুবই খুশি হয়ে যায়। এরপরেই কাহিনী বর্তমানে চলে আসে। দেখা যায় সে ওই পাশের বাসার কাজের মেয়েকে ফোন করেছে এবং তারপরেই দেখা যায় সে তার এক্স হাজব্যান্ডকে ফোন করেছে আর জিজ্ঞেস করে যে তোমার মা আমার মেয়েকে নিয়ে যায়নি তো। তখন তার এক্স হাজব্যান্ড জিন কিছুটা রাগ করেই ফোনটা কেটে দেয়। এরপরেই এমিলি হানমেকে একটি ভয়েস মেসেজ দেয় যে তার মেয়ে ডাইসুক ঠিক আছে তো। সে আরও বলে তাদের কোনো সমস্যা হলে অবশ্যই তাকে জানাতে। এমিলির হাজব্যান্ড ছিল একজন ডক্টর। এমিলি হানমের ব্যবহৃত জিনিসপত্র খুঁজতে খুঁজতে সেখানে তার এক্স হাজব্যান্ডের হসপিটাল আইডিও খুঁজে পায়। কিন্তু এমিলি এটাকে অতটা গুরুত্ব দেয় না। সে ওখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে মিসিং কমপ্লেইন করাতে। সে পুলিশ অফিসারকে হানমের আইডি দেয়। তখনই এমিলির লয়ারের কল আসে তার কাছে। তার লয়ার তার কাছে জানতে চায় যে সে নিজেই তার মেয়েকে লুকিয়ে রেখেছে কিনা। আর যদি এমনটা করেই থাকে তাহলে সে তার মেয়ের দায়িত্ব কখনোই পাবে না। এমনকি ২০ বছর পর্যন্ত তার মেয়েকে কখনো দেখতেও পাবে না। এটা শুনে এমিলি চিন্তায় পড়ে যায়। সে অফিসারকে জানায় যে তার কাজ হয়ে গিয়েছিল। এটা বলে সে হানমের আইডি নিয়ে চলে আসে ওখান থেকে। এরপরেই এমিলি হানমের আইডিতে থাকা ঠিকানা অনুযায়ী একটি বাসায় যায় এবং সেখানে যে হানমে সম্পর্কে জানতে চায়, কিন্তু সেখানে থাকা একটি মহিলা তাকে খুব বাজে ব্যবহার করে ওখান থেকে বের করে দেয়। এরপরেই দৃশ্য চেঞ্জ হয় আর দেখা যায় এমিলি ঘুম থেকে উঠেছে। তখনই তার শাশুড়িমা তার বাসায় আসে ডাইসুকের খোঁজখবর নিতে, আর সে ডাইসুককে দেখতে চায়। এমিলি এই বিষয়টা লুকানোর জন্য সে দ্রুত বাসা লক করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখনই এমিলির ফোনে একটি কল আসে। আর কলটি ছিল যে হানমেকে এমিলির বাসায় কাজে ঠিক করে দিয়েছিল তার। সে এমিলিকে জানায় হানমেই তাকে টাকা দিয়েছিল যাতে সে এমিলির বাসায় তার কাজটা ঠিক করে দেয়। আর এখানেই আমরা বুঝি হানমে অনেক আগে থেকেই এমিলিকে চিনত, আর কিভাবে চিনত আমরা মুভির বাকি অংশে জানতে পারব। এরপরেই দেখা যায় এমিলি একটি হসপিটালে গিয়েছে। আর সেখানে থাকা রিসিপশনিস্টের কাছে সে জানতে চায় ডাইসুক নামের কোনো ছোট্ট মেয়েকে সেখানে নিয়ে আসা হয়েছিল কিনা।
তখন রিসিপশনিস্ট তাকে জানায় যে হ্যাঁ, ডাইসুক নামের একটি বাচ্চা মেয়েকে তার মা এখানে নিয়ে এসেছিল। তখনই এমিলির মনে হয়, আমিই তো তার আসল মা, তাহলে হানমে কেন মিথ্যা পরিচয় দিল? আর হানমের এই মিথ্যা পরিচয় দেওয়ার আসল কাহিনী আমরা মুভির শেষেই জানতে পারব। আর ওই রিসিপশনিস্ট তাকে আরও জানায় হানমে ওখান থেকে 1 মাসের জ্বরের ওষুধ নিয়ে গিয়েছে। আর এটা তখনই করে যখন কেউ অনেক দূরে কোথাও যায়। এরপরেই একটি লোককে দেখানো হয় যার নাম পার্ক। সে এমিলির বাসায় হানমের খোঁজেই এসেছে। সে এমিলিকে জানায় হানমের কাছে সে টাকা পেত। এমিলি পার্কে বলে হানমে তার মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে। পার্ক যদি হানমে সম্পর্কে কিছু জেনেই থাকে সে যেন এমিলিকে সব খুলে বলে। আর এটা বলে এমিলি কান্নাকাটি করে দেয়। পার্ক এমিলিকে নিয়ে একটি ম্যাসাজ পার্লারে যায় যেখানে হানমে আগে কাজ করত। এমিলি ওই পার্লারের মালিকের কাছে হানমে সম্পর্কে জানতে চায়। পার্লারের মালিক এমিলিকে জানায় সে নিজেও হানমেকে খুঁজছে, কারণ হানমে একদিন হঠাৎই ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তারপর থেকেই সে আর তার কোনো খোঁজ পাচ্ছে না। এমিলি তাকে তার নাম্বারটা দিয়ে আসে এবং বলে যে হানমে সম্পর্কে কোনো কিছুই যদি জানতে পারে তাহলে যেন সে এমিলিকে ফোন করে জানায়। এটা বলেই এমিলি ওখান থেকে বের হয়ে আসে আর তখনই তার ফোনে একটি কল আসে। আর ওই ফোনের ওপাশ থেকে তাকে বলে যে তোমার মেয়ে আমাদের কাছে রয়েছে। ওর কিছুই হবে না যদি তুমি আমাদের কথা মেনে চলো। আর তারা দুটো শর্ত দেয় এমিলিকে। প্রথম শর্ত হচ্ছে এমিলি যেন পুলিশকে কিছুই না জানায়। আর দ্বিতীয় শর্ত পার্ক নামক সে ব্যক্তিটাকে এমিলি যেন বলে তার মেয়ে হসপিটালে এবং সে সেখানেই যাবে। এমিলি তাদের কথামতোই কাজ করে। আর তখনই এমিলি ফোনের ওপাশ থেকে ডাইসুক আর হানমের কান্নার আওয়াজ শুনতে পায়। এটা শুনে এমিলি ভয়ে কান্নাকাটি করতে থাকে। তার মনে হয় হানমে এবং ডাইসুক কিডন্যাপ হয়েছে। তারা কি আসলেই কিডন্যাপ হয়েছিল কিনা এর প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পাব। যাই হোক, এরপরে এমিলিকে বলা হয় তার সামনে একটি বুথ রয়েছে আর তাকে সেখান থেকে $30,000 পাঠাতে বলে। এমিলি ওই বুথে যায় এবং টাকা পাঠানোর চেষ্টা করে কিন্তু বারবারই ট্রানজ্যাকশন ফেইল্ড আসছিল। তখনই কিডন্যাপাররা তাকে ভয় দেখায়। এমিলি তাকে জানায় যে তার অ্যাকাউন্টে শুধুমাত্র $5,700 আছে। সে $30,000 এই মুহূর্তে ম্যানেজ করতে পারবে না। তখনই কিডন্যাপার তাকে বলে ওই টাকাই তাকে পাঠাতে। এরপরে কিডন্যাপারটি তাকে একটি অ্যাড্রেস দেয়। এমিলি দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে রওনা দেয় আর সে যাওয়ার পথে পুলিশকেও ফোন করে তার লোকেশন জানিয়ে দেয়। এমিলি কিডন্যাপারের দেওয়া সেই লোকেশনে পৌঁছায়। সে চারদিকে ডাইসুককে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও খুঁজে পায় না। আর তখনই সে ডাইসুকের ব্যবহৃত খেলনাসহ একটি ব্যাগ দেখতে পায়। সে ওখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে কমপ্লেইন করতে। পুলিশ তাকে জানায় ডাইসুক নিখোঁজ হয়েছে 2 দিন হয়ে গিয়েছে। কিন্তু সে আজ কেন কমপ্লেইন করতে এসেছে? পুলিশ কিডন্যাপারের ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে জানতে পারে যে এটা আসলে কোনো কিডন্যাপার নয়, এটা ছিল একটি স্ক্যাম। এমিলি তখন তাকে বলে যে আমি তো আমার মেয়ের কণ্ঠ শুনেছি। পুলিশ তাকে জানায় এটাই তো স্ক্যামারদের কাজ। আর তখনই আমরা বুঝি ডাইসুক আর হানমে কিডন্যাপ হয়নি। তাহলে তারা কোথায় গেল? এমিলি পুলিশকে রিকোয়েস্ট করে হানমে আর ডাইসুককে খোঁজার জন্য। পুলিশ তার কাছে হানমের ছবি চায়। কিন্তু এমিলির কাছে হানমের কোনো ছবিই ছিল না। আর তখন সেখানে এমিলির শাশুড়িমা চলে আসে এবং তাকে মারতে শুরু করে। আর সকল দোষ সে এমিলিকেই দিতে থাকে। সে বলতে থাকে ডাইসুককে এমিলি কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশ তাদের শান্ত করে। আর তখন আমরা দেখতে পাই এমিলির লয়ার তার সাথে দেখা করতে এসেছে। লয়ার এমিলিকে বলে তুমি যদি সত্যিই ডাইসুককে লুকিয়ে রাখো তাহলে আমাকে খুলে বলো, কারণ কিছুদিনের মধ্যেই কোর্টের রায় আসবে আর এটা খুবই একটি ক্রুশিয়াল টাইম। এমিলি তাকে জানায় সে কিছুই জানে না, বরং তার কাজের মেয়েই তার মেয়েকে কিডন্যাপ করেছে। কিন্তু এমিলির লয়ারও তাকে বিশ্বাস করছে না। আর এটা বুঝে এমিলি ওখান থেকে ওয়াশরুমের কথা বলে বের হয়ে চলে আসে। আর এরপরেই এমিলি তার বিল্ডিংয়ে পৌঁছায়। আর বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ সে চেক করতে থাকে। এমিলি দেখতে পায় হানমে তার মেয়েকে নিয়ে পুরোপুরি রেডি হয়েই ওই দিন সকাল 9:26 এ বাসা থেকে বের হয়। অন্যদিকে ডায়োন একটি ছেলেকে নিয়ে আসে এমিলির কাছে। সে এসে একটি অদ্ভুত তথ্য দেয়। সে বলে এ বছরের শুরুর দিকেই এমিলির আগের কাজের মেয়ে যখন ডাইসুককে নিয়ে বাইরে বের হয়েছিল তখন একটি মেয়ে তাদের এসে সাইকেল দিয়ে ধাক্কা দেয় আর ডাইসুককে তার বেবি কার থেকে ফেলে দেয়। সেই মেয়েটি আর কেউই না, বরং সেই মেয়েটি ছিল হানমে। তখনই আমাদের মনে প্রশ্ন আসে, হানমে আসলে কেন এসব করছিল? এমিলি তার বিল্ডিং থেকে বের হয়ে যায়। আর সেখানে সেই পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেট করতে।
পুলিশ অফিসার তাকে ফোন করলে এমিলি তাকে জানায়, আমার আপনাদের উপর বিশ্বাস নেই। আমি আমার মেয়েকে নিজেই খুঁজে বের করব। এমিলি আবারও সেই পার্লারে চলে আসে এবং সেই পার্লারের মালিকের কাছে হানমে সম্পর্কে আরও জানতে চায়। কিন্তু পার্লারের মালিক তাকে একই উত্তর দেয়। এমিলি তাকে কিছু টাকা দেয় সবকিছু খুলে বলার জন্য। তখন পার্লারের মালিক সবকিছু খুলে বলতে শুরু করে হানমের কাহিনী। হানমে তার কাছে এসেছিল একটি জবের জন্য, সে তাকে জবটি দিয়েও দেয়। আর হানমের প্রথম কাস্টমার ছিল পার্ক নামক সেই ব্যক্তিটি এবং তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আরও বলে হানমে যখন কাজের মধ্যে বিরতি নিত সে এক অদ্ভুত আচরণ করত। কখনো হাসত, কখনো কাঁদত, এমনটা। সে এমিলিকে হানমের কিছু জিনিস দেয়। আর এমিলি সেখানে একটি ছোট্ট বাচ্চার ছবি খুঁজে পায়। ছবিটির সম্পর্কে পার্লারের মালিককে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। কিন্তু ছবিটির পিছনে একটি স্টুডিওর অ্যাড্রেস লেখা ছিল। এমিলি তখনই সেই স্টুডিওতে চলে যায়। সে স্টুডিওতে যেয়ে ওই ছবিটি দেখায়। তখন স্টুডিওর মালিক তাকে নেগেটিভ থেকে বাচ্চার মার ছবি বের করে দেয়। এমিলি অবাক হয়ে যায়, সে দেখে বাচ্চাটির মা আর কেউই না, সে ছিল হানমে। অন্যদিকে পুলিশ অফিসার এমিলির বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে যে এমিলি পুলিশ স্টেশনে যাওয়ার আগে পার্ক নামক ব্যক্তিটির সাথে একটি জায়গায় গিয়েছিল। পুলিশ অফিসার সেখানে যায় আর ওখানে যেই জানতে পারে হানমের আসল নাম হচ্ছে কিমসু। সে একজন চাইনিজ এবং তার সাথে 4 বছর আগে বিয়ে হয়েছিল হান নামের এক ব্যক্তির। পুলিশ অফিসারটি অন্যদের বলতে থাকে হানমে যখন কোরিয়ায় আসে তখন সে একটি পার্লারে কাজ নেয়। তারপর সে এমিলির বাসায় কাজ নেয়। আর হঠাৎ করেই তার সন্তানকে নিয়ে সে গায়েব হয়ে যায়। পুলিশ অফিসারটি এসবের উত্তর খুঁজছিল। আর তখনই অফিসার জানতে পারে এমিলি হানমে যে বাসায় প্রথম থাকত সেই বাসায় গিয়েছে। পুলিশ অফিসার এমিলির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই এমিলি ওই বাসার সামনে যে হান বলে ডাকতে শুরু করে, আর হান হল হানমের হাজব্যান্ড। তখন জিসুক নামের একটি লোক বের হয়। সে এমিলিকে বলে হানমে এবং তার শাশুড়ি একই সাথেই থাকত। তারা হানমের উপর অনেক নির্যাতন করত একটি বাচ্চার জন্য। যখন সেই বাচ্চাটির জন্ম হয় তখন হানমেকে সেই বাচ্চা থেকে অনেক দূরে রাখা হয়। হানমে এটা সহ্য করতে না পেরে তার ছোট্ট মেয়ে জেনকে নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। জেন খুবই অসুস্থ ছিল, সে হেপাটাইটিস ছিল। জিসুক এমিলিকে জানায় যে ওই দিনের পরে হানমেকে আর কখনোই দেখা যায়নি। জিসুকের ওয়াইফ এমিলিকে হানমের মেয়ের একটি ছবি দেখায়। সেটা ছিল কোরিয়ারই কোনো একটি হসপিটালে। পুলিশ তখন এমিলিকে ধরার জন্য সেখানে চলে আসে। এমিলি দ্রুত ওই ছবিটি তার ফোনে তুলে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। এরপরেই দেখা যায় এমিলি পুলিশ স্টেশনে বসে আছে। আর সে ওই ছবিটি ভালো করে লক্ষ্য করছিল। হঠাৎই সে খুবই চমকে ওঠে আর সে পুলিশকে রিকোয়েস্ট করে তাকে যেন গ্যাংনাম ক্যাথলিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর সে তার হাজব্যান্ড জিনকেও ফোন করে জানতে চায় তার সাথে হানমের কি সম্পর্ক রয়েছে। কারণ আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এমিলি তার এক্স হাজব্যান্ডের আইডি কার্ড হানমের ব্যাগ থেকে খুঁজে পেয়েছিল। আর তার হাজব্যান্ড এই গ্যাংনাম ক্যাথলিক হসপিটালেই জব করত। এমিলির সন্দেহ হয় তার হাজব্যান্ড এবং হানমে মিলে কোনো বড় প্ল্যান করছে। পুলিশ এমিলিকে নিয়ে ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে একজন পুলিশ বলে যে হানমের মেয়ের লিভার চেঞ্জ করার প্রয়োজন। তা না হলে তার মেয়ে জেন কখনোই বাঁচবে না। আর তখনই তাদের সবার সন্দেহ হয়, যেহেতু হানমের মেয়ে এবং এমিলির মেয়ের বয়স প্রায় একই। তাই হানমে হয়তো নিজের মেয়ে জেনকে বাঁচানোর জন্যই ডাইসুককে কিডন্যাপ করেছে। আর এটা ভেবেই এমিলি খুবই ভয় পেয়ে যায়। এমিলি যখন হসপিটালে পৌঁছায় তখন সেখানকার একজন সিনিয়র নার্সের মাধ্যমে এমিলি কিছু ইমোশনাল আর শোকিং করা তথ্য জানতে পারে হানমের ব্যাপারে। নার্স তাকে বলে 1 বছর আগে হানমে তার মেয়েকে এই হসপিটালেই ভর্তি করেছিল। হানমের কাছে তেমন টাকা না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ তাকে বারবারই অর্নিং করছিল। কারণ হানমে তার মেয়ের হসপিটালের বিল পরিশোধ করতে পারছিল না। অন্যদিকে হানমের কোনো কোরিয়ান গার্জিয়ানও ছিল না, তাই সে পার্কের কাছে হেল্প চায়। পার্ক তাকে হেল্প করতেও রাজি হয়। কিন্তু আমরা হঠাৎই একদিন দেখি হসপিটাল কর্তৃপক্ষ হানমের কাছে এসে বলে, এখন পর্যন্ত তোমার কোনো টাকা জমা হয়নি, তাই তোমার মেয়েকে এখান থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হানমে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের অনুরোধ করতে থাকে যে সে আজকের মধ্যেই টাকা জমা করে দিবে। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনে না। তারা হানমেনের ছোট্ট মেয়েটিকে হসপিটালের বেড থেকে ডিসচার্জ করে দেয়। হানমেন তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। সবার কাছে যেয়ে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু কেউই তাকে কোনো হেল্পও করে না। আর ওইদিন এমিলির মেয়ে ডাইসুকো হসপিটালে ভর্তি হয়, আর ঠিক ওই বেডেই
যে বেড থেকে হানমের ছোট্ট বাচ্চা জেনকে কিছুক্ষণ আগেই ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হানমে এক দৃষ্টিতে এমিলি আর ওই বেডের দিকে তাকিয়ে থাকে। কারণ কিছুক্ষণ আগেও তার মেয়ে ওই বেডেই শুয়েছিল। কিন্তু টাকার অভাবে তার মেয়েকে ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর যার টাকা আছে তাকে ওই বেডেই ভর্তি করা হয়েছে। মুভির এই অংশটিতে হয়তো যেকোনো মানুষের চোখের পানি চলে আসবে। কারণ এটাই আমাদের সমাজের সবথেকে কঠিন বাস্তবতা। যাই হোক, এমিলির ওই দিনের সকল কথা মনে পড়ে যায়। এরপরেই এমিলি, পুলিশ এবং তার শাশুড়িসহ সবাই তার বাসা সার্চ করতে থাকে। তখনই এমিলি হানমের বানানো একটি রুমাল খুঁজে পায়, যাতে লেখা ছিল জেন অন দ্য ফ্রিজ, অর্থাৎ জেন ফ্রিজের মধ্যে। তারা দ্রুত গিয়ে ফ্রিজ চেক করে, আর তারা সেখানে জেনের লাশটি খুঁজে পায়। তখনই জেনের মারা যাওয়ার কারণ দেখানো হয়। সেখানে দেখানো হয় হানমেন একদিন তার মেয়ে জেনকে নিয়ে শুয়েছিল। কিন্তু হঠাৎই জিনের শরীর অনেক গরম হয়ে যায়। এতই গরম হয়ে যায় যে সে তার মেয়েকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তাকে ফ্রিজে রাখে। কিন্তু ছোট্ট মেয়েটি ততক্ষণে মারা গিয়েছিল। এরপরেই দেখা যায় পার্ক নামক সেই ব্যক্তিটিকে পুলিশ ধরে নিয়ে এসেছে এবং জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জেন মারা যাওয়ার 1 বছর পর আবারও হানমে পার্কের কাছে আসে এবং তাকে বলে, তুমি যদি আমার স্বামী হ্যানকে মেরে ফেলো তাহলে তোমার কাছে এমিলির মেয়েকে এনে দেব, যার বিনিময়ে তুমি অনেক মুক্তিপণ আদায় করতে পারবে। পার্ক রাজি হয় এবং হানমের হাজবেন্ডকে মেরে ফেলে। পার্ক পুলিশকে বলে হানমে এমিলির মেয়েকে তার কাছে দেয়নি, আর এই জন্যই ওই দিন সে এমিলির বাসায় হানমেকে খুঁজতে গিয়েছিল। পুলিশ আর পার্কের এসব কথা শুনে এমিলি চিৎকার করে বলে, আমার মেয়ের কিছু হলে আমি হানমেকে নিজ হাতে খুন করব। পার্ক তখন আরও জানায় যে হানমে চাইল্ড পাসপোর্টও তৈরি করেছিল তার মেয়েকে নিয়ে তার নিজ দেশ চীনে ফিরে যেতে। যেহেতু তার নিজের মেয়ে জেন মারা গিয়েছে, তাই সবাই বুঝে ফেলে হানমে হয়তো এমিলির মেয়ে ডাইসুককে নিয়ে তার নিজ দেশে ফিরে যাচ্ছে। তারা তখনই রওনা যায় যেখান থেকে চীনের জাহাজ ছাড়ে সেখানে। তারা জাহাজে গিয়ে তন্ন তন্ন করে ডাইসুককে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও খুঁজে পায় না। হঠাৎই এমিলি জাহাজের ডেকে ডাইসুককে হানমেনের কোলে দেখতে পায়। হানমে যখন এমিলিকে দেখে তখন সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে জাহাজের রেলিংয়ের ওপারে চলে যায়। পুলিশ এতক্ষণে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু হানমে বলে তার বাচ্চাকে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করা হলে সে পানিতে লাফ দিবে। আর তখনই আমরা বুঝতে পারি হানমে আসলে ডাইসুককে তার নিজের মেয়ে জেন মনে করছিল। এমিলিও এটা বুঝতে পারে, আর তখনই এমিলি তাকে সেই রুমালটি দেখায় যেটা লেখা ছিল জেন ইন দ্য ফ্রিজ। তখন হানমেনের ধীরে ধীরে সবকিছুই মনে পড়তে থাকে। আর সে লক্ষ্য করে সে কোলের বাচ্চাটি আসলে জেন নয়, সেটি ছিল ডাইসুকি, সে যাকে এতক্ষণ নিজের মেয়ে মনে করছিল। সে নিজের ভুল বুঝতে পেরে তার সামনে থাকা পুলিশদের কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়। আর তখনই আমরা দেখি হানমে পানিতে ঝাঁপ দেয়, আর তাকে বাঁচানোর জন্য তার পিছে পিছে এমিলিও ঝাঁপ দেয়। হানমে এমিলির হাত ছাড়িয়ে নেয়, আর তার মেয়ে জেনের জন্য বানানো সেই রুমালটি বুকে জড়িয়ে পানির অতল গভীরে হারিয়ে যেতে থাকে। আর হয়তো মনে মনে বলতে থাকে, জেন মা তোমার কাছে চিরজীবনের জন্য ফিরে আসছে, আর কখনোই তোমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। এরপরেই দেখা যায় এমিলি হসপিটালে তার চোখ খুলেছে। সে বাইরে এসে ডাইসুককে দেখতে পায় এবং ডাইসুক বলে ডাক দিলে তার মেয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে, আর এখানেই এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। একদিকে যেমন একজন মা তার সন্তানকে ফিরে পায়, অন্যদিকে আরেকজন মা টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করাতে পারে না, তাই সে পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।